নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের প্রাক্তনটি বইটির দ্বিতীয় পর্বের ২১তম অংশ। তাদের কথা শুনে বুদ্ধদেব উৎসাহিত হয়ে উঠেছিল। তাহলে তো ওদের মিলিত হবার জন্য চেনা জানা লেখকদের একদিন ডাকা উচিত। একদিন মানে রবিবার বিকেলে বুদ্ধদেব লোক ডাকার সব ভার নিল। আমাকে কিছুই করতে ধরল না। খাওয়া দাওয়ার কথা বলতে সে বলল, স্রেফ চা আর পান, বাস, আর কিছু নয়। সবাই গল্প শুনতে আসবে, খেতে নয়। তখনও আমি মনের সরলতা হারাইনি। সেই ব্যবস্থাই হলো। আমাদের বসবার ঘরে জোরদার সুন্দর মস্ত গালচে পাতা হলো। অতিথিরা সবাই এলো। ঘর আলো হয়ে গেল। অনেক রসের গল্পও হলো। তবু ১০০ বার বলবো, ওই আমাদের বাড়িতে প্রথম সাহিত্যিক সম্মেলন একটা মিজারেবল ফেলিওর হলো। তার একমাত্র কারণ হলো জলখাবারে কোনো আয়োজন করিনি। একে একে যখন অতিথিরা উঠে যাবার উপক্রম করছে, আমাদের প্রধান অতিথিদের একজন অর্থাৎ যোদ্ধা উঠে গিয়ে ৫ মিনিট বাদে পায়ে ঘুঙুর পরে হাতে একতারা নিয়ে ফিরে এলেন। যোদ্ধার বেয়ারা বায়া তবলা এনে হাজির করল। যোদ্ধা বাইজির নাচ থেকে শুরু করে কী যে না দেখালেন তার ঠিক নেই। প্রায় ৯টা পর্যন্ত কেউ উঠবার নাম করেনি। কবে চলে গেছেন যোদ্ধা, চারুবাবু, বুদ্ধদেব নিজেও নিতান্ত অকালে, কিন্তু ওই সন্ধ্যাটি আমার মনে অক্ষয় অমর হয়ে আছে, চিরকালের আনন্দের সামগ্রী। ও বাড়ির সব স্মৃতি সমান মধুর নয়। ১৯৪১ সালের বর্ষাকাল। কিছুদিন থেকেই সবাই বলছে, কাগজেও দেখছি, রবীন্দ্রনাথ বড়ই অসুস্থ। কলকাতায় আসছেন অপারেশন করাতে। সব কাজকর্মের মধ্যে বারে বারে শান্তিনিকেতনে ১ বছরের স্মৃতি ফিরে ফিরে আসছিল। আসলে মনটা তৈরি হয়েই ছিল। ছোট ছোট টুকরো স্মৃতি। কোথায় একদিন বসেছিলেন, কাছে গেলে হেসে মুখ তুলে চেয়েছিলেন, কোন দিন উত্তরায়ণের বারান্দার ছেলে মেয়েদের সঙ্গে শেলির স্কাইলার্ক পড়িয়েছিলেন, উত্তরায়ণের আমবাগানে আম গাছের তলায় কবে চা খাওয়া হয়েছিল, কবে নাটকের মহড়া দিতে দিতে কোন কথা বলেছিলেন। তখন কোনো গুরুত্ব দিইনি, অন্য লোককে বলা কথা। ওইসব কথাকে আজ তার অমূল্য হয়ে বারবার আমাকে ব্যতিব্যস্ত করে তুলতে লাগলো। আমার স্বামীকে সেদিন বাটানগর হাসপাতালে যেতে হয়েছিল। এমন সময় জোড়াসাঁকো থেকে কে যেন ফোন করলো, কবিকে যদি দেখতে চান এখনই আসুন। যাই কি করে? গাড়ি তো বাটানগরে। ভাবলাম বিকেলে না হয় যাব। তাছাড়া এখন রোগক্লিষ্ট চেহারা দেখে কি হবে? তার অপরূপ রূপ তো আমার মানসপটেই আঁকা আছে। ভাবলাম যাব না। আরও কিছু পরে আমার বাল্যবন্ধু পূর্ণিমা, যে আমার সঙ্গে ওই ১ বছর শান্তিনিকেতনে ছিল, সুরেন ঠাকুরের পুত্রবধূ, সে ফোন করলো, একবার এসে দেখে যা, কি সুন্দর। অমনি মনে হলো আর না গিয়ে উপায় নেই। যোদ্ধার বাড়িতে গিয়ে যোদ্ধার স্ত্রী উমা মাসিমাকে বললাম, গাড়ি কোথায় পাবো? তখনই উঠে পড়ে বললেন, সরলা দিদির গাড়ি আছে, ড্রাইভার ওর বাড়িতে থাকে, সে গাড়ি পাওয়া যেতে পারে, চলো আমার সঙ্গে। সরলা দিদি হলেন সরলা মিত্র, শিক্ষা বিভাগে গুরুত্বপূর্ণ কাজ করে অবসর নিয়েছেন। উমা মাসিমার মাসতুতো বোন, বাল বিধবা, খ্রিস্টান হয়েছিলেন, বিলিতি ডিগ্রি ছিল। শিক্ষিত মেয়েরা চাকরি বাকরি না করলে শিক্ষার অপচয় হয়, এ কথা তাকে বলতে শুনেছিলাম। আমাকে বলতেন, তোমার মতো যারা লেখাপড়া শিখে কাজকর্ম করে না তাদের আমি স্বামীদের কেপ্ট উমন বলি। তবু আজ এক কথাতেই রাজি। খালি বললেন, কিন্তু তাহলে উমাকে আর আমাকেও নিয়ে যেতে হবে। তাই নিয়ে গেলাম। বললাম, আমি নিয়ে যেতে পারি, কিন্তু সেখানে নিশ্চয়ই এতক্ষণে হুলস্থুল ব্যাপার আরম্ভ হয়ে গেছে। কাকে ভেতরে যেতে দেব, কাকে দেব না কে জানে। ওরা তাতেই রাজি। আমরা যখন পৌঁছলাম তখন বেলা বেড়ে গেছে। খবরটা চারিদিকে ছড়ায়নি। ভিড় তখনও জমেনি। খালি আত্মীয় স্বজন ভক্ত বন্ধুরা আমাদেরই মতো ছুটে গেছে, যদি একবার শেষ দেখা দেখতে পান। মহর্ষি ভবনের যে ঘর আজ তীর্থস্থান হয়ে উঠেছে, সেখানে তিনি শুয়েছিলেন। ঘরের দুদিকে দরজা বন্ধ।
সামনের দিকের বারান্দায় কয়েকজন চেনা চেনা লোক ছিলেন। কে যেন আমাদের তার পাশের ঘরে বসালেন। সে ঘরে আসবাব বের করে নেওয়া হয়েছিল, ঘরজোড়া শতরঞ্চি পাতা। তার উপর হয়তো 50-60 জন মহিলা বসে, সকলের শোকার্ত মুখ, চেনা প্রায় সবাই। শান্তিনিকেতনের আর কলকাতার আত্মীয় বন্ধু। তাদের মধ্যে সুন্দরী রানু মুখোপাধ্যায়কেও দেখলাম। চোখের নিচে গভীর কালি। কবিতাকে কত ভালোবাসতেন, কারো মুখে কথা নেই। সরলা দিদি আর উমা মাসিমা চুপ করে রইলেন। এরই মধ্যে কে যেন আমাকে ডেকে নিয়ে গেল, যদি শেষ দেখা দেখতে চাও তো এসো। দিকের বারান্দা দিয়ে পাশের ঘরে গেলাম। ঘরের মধ্যেখানে লম্বা নিচু একটা খাটে রবীন্দ্রনাথ শুয়ে, চোখ বোজা, মুখে গভীর শান্তি। বেদনার কোনো চিহ্ন নেই, প্রাণেরও কোনো সাড়া নেই। শ্বেত পাথরে খোদাই করা মূর্তি যেন। খালি বুকটা উঠছে পড়ছে। পাশে নিচু টুলে বসা ডাক্তারের এক হাতে অক্সিজেনের টিউব, অন্য হাতে তার নাড়ির ওপর। আমি পায়ের কাছে গিয়ে দাঁড়ালাম, মুখের দিকে আশ্চর্য হয়ে চেয়ে রইলাম। কি সুন্দর, কি শান্ত। হঠাৎ ডাক্তার অক্সিজেনের নল নামিয়ে রেখে নাড়ি থেকে হাত তুলে দু হাতে নিজের মুখ ঢাকলেন। চেয়ে দেখি বুকটা উঠছে না, পড়ছে না। তিনি চলে গেছেন। কেউ ঘরের দুদিকের দরজাগুলো খুলে দিল। আমি তখনই এ ঘরে চলে এসে উমা মাসিমাকে বললাম, তিনি নেই। ভিড় হবার আগে দরজা দিয়ে একবার মুখখানি দেখে আসুন, এরপর গাড়ি চলাচল কষ্টকর হবে। তারা উঠে পড়লেন। তার অল্প পরে আমরা নিচে নেমে দেখি ভেতরে যাবার লোহার ভিড় টেনে দেওয়া হচ্ছে, নইলে ভিড় ঠেকানো যাবে না। নিঃশব্দে চলে এসেছিলাম। তারপর কৌতূহলী জনতা যে বেদনাময় ভূমিকা নিয়েছিল তার কিছুই দেখতে হয়নি বলে আমি কৃতজ্ঞ। এমনি করে একটা যুগের অবসান হয়েছিল। এবার যারা দেশের চিন্তার হাল ধরলেন তারা প্রায় সবাই রবীন্দ্রনাথের চিন্তাধারার উত্তরাধিকারী। তাই যুগ পরিবর্তনটা এত স্বাভাবিক ও সহজভাবে হয়েছিল যে বোঝাই যায়নি।